শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা আজকে আলাপ করব রাজধানীর জলাবদ্ধতা নিয়ে। আমরা সকলেই জানি দেশের প্রশাসনিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্র রাজধানী ঢাকা, কিন্তু এখানে সামান্য বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানবাহন, হাসপাতালগামী জনগণ, ব্যবসা বাণিজ্য, সর্বোপরি দৈনন্দিন জীবন। কিন্তু এই শহরেই অনেক উন্নয়ন ঘটেছে, নানা মেগা প্রকল্প নেওয়া হয়েছে, নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এত উন্নয়নের পরও, এত মেগা প্রকল্প বাস্তবায়নের পরও কেন এই জলাবদ্ধতা? সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি উন্নয়নের শহরে কেন ডুবে মানুষের জীবন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছে দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মাহমুদ খান, রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজ। এছাড়া অনলাইনে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী, চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। ডক্টর আদিল মাহমুদ খান আমাদের সঙ্গে আছেন, নগর পরিকল্পনাবিদ। আমরা তাকে দিয়েই আলোচনা আসলে শুরু করতে চাই। ডক্টর আদিল মাহমুদ খান, যে কথাগুলো বলছিলাম, এবছর তো বর্ষা শুরু হওয়ার পর এই যে জলাবদ্ধতা, বিশেষ করে গতকালকে এবং আজকেও অনেক জায়গায় পানি রয়ে গেছে, এবং যে অবস্থা হয়েছে সাম্প্রতিক সময়ে নিকট অতীতে আমরা এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হইনি। পুরো বিষয় নিয়ে আপনার মন্তব্য শুনব, কিভাবে মূল্যায়ন করবেন এই চিত্রকে? প্রথমেই দর্শকদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা দেখেন, আসলে গতকালকে যেই 110 মিলিমিটার বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, বাংলাদেশের যেই ক্লাইমেট আছে, জলবায়ু আবহাওয়া, সেখানে 110 মিলিমিটার বৃষ্টিপাত একটা বর্ষাকালে কয়েক দফা হবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে এটা সেই অর্থে রেগুলার বর্ষা, এবং সেই বর্ষায় কিন্তু আমরা শরণাতীতকালের মধ্যে দেখলাম যে আমাদের ভয়াবহ দুর্যোগ ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে ছড়িয়েছে। এটা এমন না যে শুধু দুই একটা জায়গাতে। আপনি যদি দেখেন মিরপুর, মোহাম্মদপুর, গ্রিন রোড, ধানমন্ডি, আপনি এদিকে লালবাগ, যাত্রাবাড়ি, খিলগা, আবার এদিকে বস্তি এলাকার মধ্যে করাইল বস্তিতে এখনও আজকেও পানি জমে আছে। তাহলে এমন কোনো এলাকা নাই যেটা এই গতকালকের বর্ষায় ভুগেনি। তাহলে এতগুলো এলাকা একটা মাঝারি মাপের বৃষ্টিতে ভুগছে, তার মানে বোঝা যাচ্ছে শহরের পরিকল্পনা একটা বড় গলদ আছে, উন্নয়ন একটা বড় গলদ আছে। সেই গলদটাই তো আসলে মূল আলোচ্য। যে এমন তো না যে আজ থেকে 30 বছর আগে যখন যদি এরকম বর্ষা হতো তাতে শহরে এই অবস্থা হতো না। তাহলে এই যে 30-40 বছরে আমরা শহরটাকে পরিকল্পনার নাম দিয়ে আসলে কী ধ্বংসযজ্ঞটা চালিয়েছি, এবং সেই ধ্বংসযজ্ঞের ফলাফল হচ্ছে এটা যে আমরা এই ধরনের মাঝারি বৃষ্টিপাতে সামাল দিতে পারছি না। এখন কীভাবে এই শহরটা এই পর্যায়ে আসলো, এটা যদি আমরা দেখি যে একটা শহরের যে ব্যাকরণ আছে, শহর সারা পৃথিবীতে তো বড় বড় অট্টালিকার শহর তো অভাব নেই, তাহলে সেই শহরগুলোতে কি ঢাকার মতন এই ধরনের অবস্থা হয় কিনা এই বৃষ্টিপাত? হ্যাঁ, আর অনেক বেশি বৃষ্টিপাত, যেটা 30-40 বছরের বৃষ্টিপাত অনেক সময় হয়, সেটা শহর সামাল দিতে পারে না। ফর এক্সাম্পল, কালকে যদি ঢাকা শহরে টানা 400 মিলিমিটার বৃষ্টিপাত হয়, এটা তো অস্বাভাবিক। মানে হ্যাঁ, যেটা চিটাগাংয়ে গত কয়েকদিন ধরে দেখা যায় 400 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাহলে কেন হলো? কারণটা হচ্ছে কি, ঢাকার যে ন্যাচারাল যে সেটিংটা ছিল, যে ঢাকা তো সৃষ্টিকর্তা প্রদত্ত, ঢাকার চারপাশে নদী নালা খালবিল ছিলই, এটা ছিল, এটা মানে মানে সৃষ্টিকর্তার। এবং বিশ্বের আমার মনে হয় খুব কম দেশে এরকম 4টা নদী, তুরাগ, শীতলক্ষা, বুড়িগঙ্গা, বালু, ঢাকাকে পরিবেষ্টিত করে রেখেছে। এটা তো বিরল একটা বিরল দৃষ্টান্ত। এবং সেই নদীগুলোর সাথে কানেক্টেড ছিল আমাদের ঢাকা শহরের ভিতরে বিভিন্ন ধরনের খাল, যেটা আমরা বলি যে 70টার চেয়েও বেশি খাল ছিল একসময় ঢাকা মহানগরীতে, যেটা কমতে কমতে এখন সিটি কর্পোরেশনকে আমাদের ওয়াসার পক্ষ থেকে 26টা খাল বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সেই খালগুলো মৃতপ্রায়, কোনো কোথাও কোথাও হয়তো ফ্লো ড্রেনে পরিণত হয়েছে, একদম ড্রেনে, যেটা 70-80 মিটার 100 মিটারের খাল এখন দেখা যাবে 10 মিটারে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে পরিবর্তনটা হলো, এই তো ইন বিটুইন 40-50 বছরের পরিবর্তনটা হলো, সেটা কিভাবে হলো? এইটা হচ্ছে মূল কারণ। এবং এই পরিবর্তন করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা আমাদের যে এমন অনেক জায়গায় দেখবেন, আপনি দেখবেন বক্স কালভার্ট রোড, নামটা কিন্তু বেশ মজার, সেগুনবাগিচা বক্স কালভার্ট রোড। তার মানে এই জায়গাতে একটা সুন্দর খাল ছিল, যে খালের মধ্যে দিয়ে শুধু পানি প্রবাহিত এমন না, সেই খালের পাশে গাছগাছালি ছিল, একটা বাস্তুতন্ত্র ছিল, হ্যাঁ, পরিবাগেও ছিল। আপনি হচ্ছে যে ধলপুরে যাত্রাবাড়িতে যান, ধলপুরে একটা খাল ছিল, এরকম অসংখ্য খাল, যেগুলো আমরা কি আয়োজন করে
আমরা সরকারি প্রতিষ্ঠানগুলো কী করেছি, এটার উপর দিয়ে রোড করেছি এবং আমরা বলেছি যে হ্যাঁ খালের দরকার নেই, নিচ দিয়ে একটা বক্স কালভার্ট করতে পারলে পানি তো গেলেই হলো। কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে খালটা তার ন্যাচারাল সেটিংয়ে যে পরিমাণ পানি ধারণ করবে, যে পরিমাণ পানি আমাদের আন্ডারগ্রাউন্ডে পাঠাবে, তাকে যখন কনক্রিটের জঞ্জালের মতো করে ছোট্ট বক্স কালভার্ট করব, এবং যে বক্স কালভার্টটা 10 বছর একবার খোলার মতো সামর্থ্য আমাদের নাই, তাহলে এটা তো আলটিমেটলি আর সেই পানি ধারণও থাকবে না, তার বায়োডাইভার্সিটিও থাকবে না। তাহলে এই যে ভুল পরিকল্পনা, দেখেন আমরা যে বক্স কালভার্ট করা, যে খালকে মেরে ফেলা বা খালের উপর রাস্তা করা, আমাদের এই যে পান্থ পথের সামনে দিয়ে যে খালটা ছিল, এগুলো অনেক বছর আগে থেকেই বলেছি যে এটা অন্যায়, এটা করা যাবে না। এটা বলবার পরেও কিন্তু গত 10 বছরও যদি দেখেন এমন অনেকগুলো খালকে কিন্তু রাস্তা করা হয়েছে। তাহলে যেই নলেজটা আমরা দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে, দীর্ঘ শিক্ষার মধ্য দিয়ে আমরা জেনেছি, সেটাকে আমরা কি কমপ্লাই করিনি। পাশাপাশি ঢাকার ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমে আপনি দেখবেন যে এমন অনেক ওয়াটার রিটেনশন এলাকা, জলাশয় জলাধার এলাকা, সেগুলো আমরা খেয়ে ফেলেছি আবাসনের নাম দিয়ে। কোথাও বেসরকারি আবাসন প্রকল্প, কোথাও সরকার নিজে আবাসন প্রকল্প করেছে। যেমন আপনি উত্তরা 3rd ফেজ রাজুক নিজে পুরো এলাকাটা ধ্বংস করেছে, এখানে আমাদের পানি ধারণ করা হতো। আবার সরকার যেমন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ কল্যাণপুর এখানে রিটেনশন পয়েন্ট দখল করে তার প্রকল্প করতে চায়। মানে এই যে বড় বড় ভয়ঙ্কর ঘটনাগুলো তো চোখের সামনে ঘটেছে, অথচ আমরা কিন্তু 6-7টা ডিরেক্ট অর্গানাইজেশন রেখেছি যেগুলো হচ্ছে যে আমাদের এই যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং ওয়াটার কন্ট্রোলের জন্য আমাদের তারা দায়িত্বপ্রাপ্ত। এই যে সিটি কর্পোরেশন, রাজুক, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, হ্যাঁ, জেলা প্রশাসন, এরকম অনেকগুলো পরিবেশ অধিদপ্তর সবাই মিলে ব্যর্থ হয়েছে। তার মানে কি রাষ্ট্রের আন্ডারস্ট্যান্ডিংয়ে গলদ আছে যেমন, ঠিক তেমনি রাষ্ট্র কোথাও না কোথাও কম্প্রোমাইজ করে। কখনো ব্যক্তির সাথে কম্প্রোমাইজ করে, আপনি খাল দখল করে 5 কাঠা একটা বিল্ডিং করলেন, রাষ্ট্র দেখে না রাখুন ভান করলো। আপনি 200 একর একটা জলাধার ভরাট করে আপনি আবাসন প্রকল্প করলেন, রাষ্ট্র ডেপ রিভিউ নাম দিয়ে সেই প্রকল্পটাকে জায়েজ করলো। হ্যাঁ, কখনো সরকার এই যে উত্তরা 3rd ফেজে আবাসন প্রকল্প করলো। তাহলে রাষ্ট্রের যখন এই ধরনের আয়োজন থাকবে তখন পরিণতি এটাই হবে। আর পাশাপাশি আমরা যখন যত ধরনের হাউজিং করেছি, দেখেন আগে এক সময় হাউজিং করতে গেলে রাস্তার একটা ইমার্জেন্সি কম্পোনেন্ট ছিল, একটা ড্রেন, ওপেন ড্রেন ছিল, এটা 1-1.5 ফিটের ড্রেন, এটা থাকতোই। কোথাও কোথাও বড় 3-4 ফিটের ড্রেনও দেখতাম। এখন ঢাকা শহরে অনেক রাস্তা হয়েছে যে রাস্তাগুলোতে ড্রেন আপনি দেখবেন না, হয়তো কোথাও কোথাও হয়তো মানে ড্রেনটা ছোট্ট ড্রেন, এটা নিচ দিয়ে গিয়েছে, হয়তো কোথাও কোথাও অল্প একটু ওপেনিং আছে। তাহলে কৃত্রিম ড্রেনেজ ব্যবস্থাপনার ক্ষেত্রেও আমাদের যে বৃষ্টিপাত যেটা আমাদের রেইনি সিজনে হয়, সেটাকে মাথায় রেখে কিন্তু ড্রেনগুলো এলাকা ভিত্তিক করা হয়নি। সেই ড্রেনগুলো আবার তার যে নিয়ারেস্ট বড় ড্রেন কিংবা খালের সাথে সংযোগ, সেই সংযোগগুলো অনেক জায়গাতেই মিসিং। অনেক জায়গায় দেখবেন ড্রেন আছে কিন্তু এটা আলটিমেটলি কোথাও যাচ্ছে না। তাহলে এই যে মিসিং লিঙ্ক, এই মিসিং লিঙ্ক হলে তাহলে কি আলটিমেটলি পানিগুলোর রাস্তায় রাস্তা থেকে আপনার বসত বাড়িতে। এভাবে করে ড্রেনেজের যে বিজ্ঞান, যেই বিজ্ঞানের এবং পরিকল্পনার মধ্যে কৃত্রিম এবং প্রাকৃতিক ড্রেনেজের সমন্বয় এবং ওয়াটার রিটেনশন এলাকা, তার কানেক্টিভিটি, ফাইনাল ফল পর্যন্ত পানিটাকে যাওয়ার ব্যবস্থা করা, এই বিজ্ঞানটাকে গলা টিপে মেরে এখন আমরা বলছি যে আমরা জলাবদ্ধ। আসলে জলাবদ্ধ না, বরঞ্চ জলকে আমরা যাবার জায়গাগুলো আমরা রুদ্ধ করে দিয়েছি। এখন জল আমার বাসার ভেতরে ঢুকছে। আবার কিছু কিছু জায়গাতে ইঞ্জিনিয়ারিং ফেলিওর আছে, যেমন আমরা এমন অনেক রাস্তার লেভেল অনুযায়ী আমরা বসতবাড়ি করেছি, পরবর্তীতে দেখা গেল উন্নয়নের নাম দিয়ে রাস্তা বারবার কি কার্পেটিং করা হচ্ছে, তখন রাস্তা ইনিশিয়াল যে তার উচ্চতা তার চেয়ে হয়তো 1 ফিট উপরে হয়ে গেছে, বসতবাড়িগুলো 1 ফিট নিচে চলে গেছে। সেই জায়গায় কিন্তু বড় বৃষ্টি লাগে না, অল্প বৃষ্টি হলেই কী হয়, সে রাস্তা থেকে পানি গড়িয়ে আপনার কি ড্রেনে চলে যাচ্ছে, পাশের বাড়িতে উপরে উঠে যাচ্ছে। তাহলে ইঞ্জিনিয়ারিং ফেলিওর, প্ল্যানিং ফেলিওর, এবং যেটা আমরা ভয়ঙ্করভাবে যেটা করতে পারিনি, যে কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠী যখন একটা জলাশয় জলাধার ভরাট করছে, তাকে যে আইনি নজির তৈরি করে যে আপনি যখন পাবলিক প্রপার্টি জলাশয় জলাধারকে ভরাট করেছেন, আপনি হচ্ছে লক্ষ মানুষের আপনার হচ্ছে কি তার জন্য নুইসেন্স তৈরি করছেন, তাহলে তাকে আপনি শাস্তির যে বিধানগুলো আছে সেই বিধানগুলো রাষ্ট্রকে কি আমরা প্রতিপালন করতে দেখিনি, যার ফলে যারা দখলকারী তারা কি হয়েছে বেপরোয়া হয়ে গেছে। বেপরোয়া দখলকারীরা যখন রাষ্ট্রে বিচরণ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো ঘুমাতে থাকে, এবং রাষ্ট্রের এই যে এত ধরনের এই যে আমরা এত বড় গণঅভ্যুত্থান দেখলাম, আপনি কি আপনার মনে পড়ে কি না কোনো এক টিভিতে আপনি দেখছেন যে একজন খাল দখলকারীকে জেলখানায় নেওয়া হয়েছে? আপনি কি দেখেছেন? আমি দেখিনি। তাহলে এই যে পুরো শহর জুড়ে এই যে 2 কোটি লোক আমরা দুরবস্থায় আছি, তার পেছনে দায়ী 50 জন ব্যক্তির লিস্ট, এটা কিন্তু 100 জন লোকের লিস্ট, এই ধরনের লিস্ট ধরে নদী রক্ষা কমিশন কিন্তু সারা বাংলাদেশ, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে এই দখলকারী দূষণকারীদের তালিকা করে করে রাষ্ট্রের কাছে জমা দিয়েছে। রাষ্ট্রীয় সংস্থা কমিশন, সেই কমিশনের তালিকা ধরে সেই তদন্ত করা, তাদের দায়ী ব্যবস্থা নেওয়া না করেছে আওয়ামী লীগ সরকার, না করেছে আমাদের অন্তর্বর্তী সরকার। আর এখন পর্যন্ত আমরা বর্তমান সরকারকে এখন পর্যন্ত সেই তালিকা ধরে কাউকে কি দায়ী করা এটা আমরা দেখিনি।
যখন রাষ্ট্রের দায়হীনতার সংস্কৃতি থাকে তখন সবাই ভাববে, দেখেন মজলিস ভাই, আপনার যদি ক্ষমতা থাকে যে আপনি ঢাকা শহরে একটা খালে 3 কাঠা জায়গা যদি আপনি বাউন্ডারি দিয়ে একোয়ার করতে পারেন, আপনি 3 কোটি টাকার মালিক হবেন। তাহলে 3 কোটি টাকার মালিক, আপনি ঘুষ যদি 5 জায়গায় দেন যদি 20 লাখ টাকা, তাহলে আপনার নিট লাভ হচ্ছে 2 কোটি 80 লক্ষ টাকা। তাহলে কোন বোকা এটা করবে না? তো সবাই যারা বুদ্ধিমান তারা কি করেছে, এ ধরনের দখল করেছে। রাষ্ট্র ছিল বৈষয়িক বুদ্ধিমান, তারা তো কোথায় এলাকার পানি যাবে এটা তাদের চিন্তা নাই, আমি 3 কোটি টাকার প্রপার্টির মালিক হয়ে গেলাম। আর আমাদের যারা কর্মকর্তা, যারা ইন্সপেক্টর নাম দিয়ে বসে আছেন বিভিন্ন জায়গায়, তাদের পকেট ভারী হয়েছে। মাঝখানে আমরা ইন্সপেকশন করছে, তারা তো ইন্সপেকশন করে না, তারা ইন্সপেকশন করে তাকে জিজ্ঞেস করে, ভাই আপনি ভরাট করে আমাকে টাকাটা দিয়ে যান, ঠিক না? তাহলে রাষ্ট্রের এত বড় গণঅভ্যুত্থানের পরে এই দখলকারীদের নিয়ে আলাপ হয় না। এই যে রাষ্ট্রীয় কর্মকর্তা যাদের দায়িত্ব ছিল তাদেরকে কাউকে আমরা মানে কাঠগড়ায় যেতে দেখি না, তাহলে তো আমরা ভুগবই। এবং আমাদের যে ঢাকা শহরের উন্নয়ন নিয়ন্ত্রণ, একটা শর্ত এত বড় হতে পারে না, এত আমি আসবো আরো বিস্তারিত, সেই নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক হাসান হাফিজ, সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। জনাব হাসান হাফিজ, যে বিষয়টি আসলে আলাপ করছিলাম, সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটি আপনি তো মাঠে কাজ করছেন, দেখেছেন, আপনাকে প্রতিনিয়তই সেগুলো তুলে ধরতে হচ্ছে গণমাধ্যমে। সাধারণ মানুষের ভোগান্তিটাও যদি একটু বলেন। ভোগান্তি তো চরমে আসলে, মানে আমরা 55 বছর ধরে একটা দেশ স্বাধীন হয়েছে, আপনি একটা যাতায়াত ব্যবস্থা আমরা করতে পারিনি। এই যে রাস্তা খোরাখুরি হয়, ওটা কিয়ামত পর্যন্ত বোধহয় চলতে থাকবে। সংস্থাগুলির মধ্যে কোনো সমন্বয় নাই এবং প্রকল্পে দীর্ঘসূত্রতা, তারপর ঠিকাদারি, সব কিছুর মূলে হচ্ছে অসৎ রাজনীতি এবং দেশপ্রেম, অঙ্গীকার এবং দৃঢ়তার অভাব। পরিষ্কার কথা, সেখানে যদি স্বচ্ছতা থাকতো, যদি দুর্নীতির প্রতি জিরো টলারেন্স প্রকৃত অর্থে থাকতো, তাহলে কিন্তু এত সংকট হতো না। বলে জিরো টলারেন্স, হ্যাঁ, এটা বলা হয়, কিন্তু আমরা একটা গুণগত পরিবর্তন চাই। এটা নির্বাচিত সরকার যারা মানে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় এসছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে অতীতের এই যে ঘৃণ্য সংস্কৃতি, সেটার থেকে জাতিকে মুক্তি দেবেন। আপনি দেখেন, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার অল্প আগে যে ব্যাটারি চালিত রিক্সাগুলিকে পারমিশন দিয়ে গেল, একটা চরম হযবরল অবস্থা হয়ে গেল, তাই না? সেখানেও কঠোর হতে পারলো না। মানে প্রথমে কিন্তু স্ট্যান্ড নিয়েছিল যে সেটা চলতে দেবে না, তারপরে আবার আন্দোলনের পরে নথি স্বীকার করলো। তো এরকম ছোট ছোট জিনিসগুলি যদি আপনি অ্যাকুমুলেটিভ একটা দেখেন, তাহলে কিন্তু এই অরাজকতাটা তৈরি হয়েছে। একসময় কিছু যে উন্নতি হয়নি তা না, হয়েছে। একসময় শান্তিনগরে ওই এলাকায় আমি বসবাস করেছি, কোমর পানি হয়ে যেত, এখন কমেছে, এখনও আছে। কিন্তু শুধু ঢাকা না, আপনি চট্টগ্রামেও যে জলাবদ্ধতা, সেটাও ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। আর চাকতাই নামে একটা খাল আছে এখানে, ওটাকে বলা হয় চট্টগ্রামের দুঃখ। তো আমাদের ঢাকা শহরে বুড়িগঙ্গা নদী কিন্তু মুমূর্ষু, তাই না? এখান দিয়ে পানি প্রবাহটা হবে কোত্থেকে? প্লাস্টিক দিয়ে স্তরে স্তরে কিন্তু এটা শেষ করে ফেলা হয়েছে। কোনো মাছ নাই এখানে, দূষিত শিল্প বর্জ্যে দূষিত কোনো, এখানে পরিবেশের কোনো বিষয় নাই, কোনো সেই ট্রিটমেন্ট প্ল্যান্ট নাই। এরকম একটা, এইটা কিন্তু একটা সামগ্রিক একটা কমিশন করা দরকার আমার মনে হয়। স্থপতি, তারপরে ঠিকাদার, তারপরে নদী দখলকারী, নদী উচ্ছেদকারী কর্তৃপক্ষ, সবাই মিলে একটা কিন্তু জাতীয় স্বার্থে কিন্তু ঢাকাবাসীকে বাঁচানো, না হলে এটা একটা মৃত শহর হয়ে যাবে। আপনি চলাচল করতে পারবেন না ঠিকমতো, তাই না? গাড়ি টাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। পরীক্ষা ছিল, পরীক্ষার ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে। কোনো কোনো জায়গায় পরীক্ষা স্থগিত যাবার হয় নাই। স্কুলগামী ছাত্রছাত্রী, তারপরে অফিস যাত্রী, হাসপাতাল, কর্মস্থলে যাওয়ার জন্যে ভয়ঙ্কর, এবং ট্রান্সপোর্ট না পেয়ে অনেকে ফেরত যেতে হয়েছে। এবং যেটার যে স্বাস্থ্যগত একটা বিপর্যয়, সেটা অরূপদাদা বলবেন, সেইটাও একটা ভয়ঙ্কর থ্রেট আমাদের জন্য। এবং এগুলিকে সামগ্রিকভাবে মূল্যায়ন করা দরকার। এটা একটা প্যাকেজ করতে হবে আসলে। একটা বিচ্ছিন্নভাবে কিছু করে আমার মনে হয় না এটার সমাধান করা যাবে। কারণ এতকাল ধরে আমরা ঋণ খেলাপি সংস্কৃতি যেরকম দেখে আসছি, জলাবদ্ধতার সংস্কৃতি আমরা দেখে আসছি। মানুষ মুক্তি চায়, একটা প্রকৃত, একটা দৃশ্যযোগ্য, দৃশ্যমান একটা কিছু দেখতে চায় মানুষ। সেটা আমরা আশা করি। এটা একটু সময় সাপেক্ষ, এটা 7 দিনে, 1 মাসে, 1 বছরে হয়ে যাবে না। কিন্তু সদিচ্ছা থাকতে হবে এবং আন্তরিকতা থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, শুরুটা করতে হবে অবশ্যই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। শুনে আসি, ডক্টর অরূপরতন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর অরূপরতন চৌধুরী, শুনছিলেন আপনি জলাবদ্ধতার কথা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনি বলবেন। দীর্ঘদিন থেকে আপনিও এই ঢাকা শহরেই আছেন, এখানেই আপনার বড় হওয়া, বেড়ে ওঠা আমরা দেখেছি ছোটবেলা থেকেই আপনাকে, এবং এই শহরের প্রায় প্রতিটি অলিগলি আপনার চেনা। এবং সেই জায়গায় এই যে জলাবদ্ধতা ধীরে ধীরে এখনকার যে অবস্থা তৈরি হলো, এই বিষয়গুলো আসলে কেন হলো, কোন কোন জায়গায়, বেশ কিছু প্রসঙ্গ অবশ্য উল্লেখও করেছেন ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনার কাছে সার্বিক সেই বিষয়েও শুনবো, এবং স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টা তো রয়েছেই, আপনার পেশাগত বিষয় রয়েছে, সেই বিষয় দৃষ্টিকোণ থেকে সেটিও বলবেন।
ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি দুইজন আপনাদের সহ আলোচককে। বিশেষ করে আমাদের এই দেশে, বিশেষ করে ঢাকা শহরের কথা যদি আমরা বলি, তো ঢাকা শহরে দেখেন 2020 সাল থেকেই ঢাকায় জলাবদ্ধতা ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে। এ দায়িত্ব ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনের হাতে হস্তান্তর করা হলেও কিন্তু আমরা সেরকম ভাবে কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখি নাই। এর কারণগুলোর মধ্যে একটা চিহ্নিত করা হয়েছে জনবহুল শহর যেটা আমাদের ঢাকায়, সেখানে পরিকল্পনা ছিটে ফোটাও বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত, যেসব পরিকল্পনা নেওয়া হয়েছিল। উপরন্তু প্রকৃতির উপর কিন্তু অযাচিত হস্তক্ষেপ সমস্যা বৃদ্ধি করেছে। প্রকৃতির উপরে আমরা যে গাছপালাগুলো কেটে ফেলছি এবং নগরায়নের বৃদ্ধি করছি, বিল্ডিং আর বিল্ডিং শুধু তৈরি হচ্ছে এখানে ঢাকা শহরে, এইগুলা কারণে কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। এবং সেই সাথে সাথে দেখেন খাল এবং জলাশয় ভরাট করে ঢাকার বিভিন্ন অংশ এখন গড়ে উঠছে, বিশেষ করে দখল এবং দূষণে নদীগুলো হয়ে পড়ছে শুরু। এই কারণেই কিন্তু আমাদের এখন এইগুলা বিশেষভাবে দেখা যাচ্ছে। এই আমাদের একটা তথ্য ছিল যে ঢাকা শহরের জেলা প্রশাসন এবং ঢাকা ওয়াসার সেই ঐতিহাসিক একটা রেকর্ড থেকে আমি দেখলাম যে এই শহরে মাঝখান দিয়ে জালের মতো বিছানা ছিল প্রায় 65 থেকে 100টি প্রাকৃতিক খাল ছিল কিন্তু আমাদের ঢাকা শহরে। এবং এই 400 বছরের বেশি সময় ধরে ঢাকার যে নগরায়ন হয়েছে সেটা মূলত নদী কেন্দ্রিক। ঢাকার নানাবিধ যে ভয়াবহ সংকট নদীগুলোর প্রাণ ফেরানো গেলে তার অনেকখানি সমাধান করা সম্ভব। একটি আধুনিক শহরে কিন্তু বলা হয় যে 15% জলাধার এবং 15% জায়গা উন্মুক্ত থাকা উচিত ছিল, সেখানে সবুজায়ন থাকবে, কিন্তু ঢাকায় তার পরিমাণ খুবই কম। এবং এরই কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে আজকের এই পরিস্থিতি। তবে নগর পরিকল্পনাবিদরা যেটা বলছেন সেটা প্রথমত পানি নেমে যাওয়ার জন্য যথেষ্ট পথ নেই তারা বলছেন, এবং খালগুলো অনেকাংশে বেদখল হচ্ছে, ভরাট এবং আবর্জনায় ভরা। যে ড্রেন বা নালা দিয়ে পানি নেমে যাবে সেইগুলো বালু এবং আবর্জনায় ভরে গেছে। এবং একটা তথ্য আমরা পেলাম যে সাম্প্রতিককালে যে এই যে পানিবদ্ধতা হচ্ছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে পলিথিন। পলিথিন গুলো আমরা যত্রতত্র ব্যবহার করছি, যত্রতত্র ফেলে দিচ্ছি। এখানে শুধু যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের নগরায়নকে বা আমাদেরকে নগর প্রশাসনকে আমরা দোষারোপ করা তা কিন্তু নয়, আমাদের নিজেদের ব্যক্তিগত কিন্তু আমাদের কিছু দায়িত্ববোধ আছে, সেগুলো কিন্তু আমরা সবসময় পালন করি। আর যত্রতত্র আমরা ময়লা আবর্জনা ফেলে দিচ্ছি, বাসার আশেপাশে ফেলে দিচ্ছি, যেখানে ফেলার কথা নির্দিষ্ট স্থানে সেখানে কিন্তু আমরা ফেলছি না। এই যে আমাদের নিজেদের ব্যক্তিগত কিন্তু আমাদের কিছু ত্রুটি রয়েছে, যেটা আমরা হাইজিনিক ভাবে কোনো জিনিসই কখনো ব্যবহার করতে চাই না। নিজের যে বাসস্থান সেখানে যে আমরা ডাস্টবিনে খাবার ময়লাগুলো প্রতিদিন ফেলবো এবং সিটি কর্পোরেশন থেকে সেটা সংগ্রহ করে নিয়ে যাবে, সেইটার যে একটা সুব্যবস্থা সেটাও কিন্তু এখন পর্যন্ত গড়ে ওঠেনি আমাদের এখানে। বিদেশে যেমন দেখা যায় যে গার্বেজ গুলো প্রতিটা বাসার সামনে গার্বেজের একটা বড় ড্রাম থাকে এবং সেখানে সিটি কর্পোরেশন থেকে এসে সুন্দরভাবে সেই গার্বেজের ব্যাগটা কিন্তু নিয়ে চলে যায় তারা। এই যে সিস্টেমটা যদি আমরা থাকতো, আমরা যত্রতত্র যদি পলিথিন আবর্জনাগুলো না ফেলতাম, আজকে কিন্তু আমাদের এই পরিস্থিতি হতো না। এটা কিন্তু আমরাও কিছুটা এর জন্য দায়ী। রাইট। আমি আসবো আবার আপনার কাছে, স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো আপনার কাছে শুনবো। জি জি, আমি একটা বিরতি নিয়ে এসে এরপরে আমরা এই আলোচনায় আবার যুক্ত হব। আমি ওই পর্বে আবার আপনার কাছে এই বিষয়গুলো শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর আদিল মোহাম্মদ খান, আমরা আলাপ করছিলাম যেটি জনাব হাসান হাফিজ বলছিলেন সমন্বয়হীনতার একটি বিষয়। আমরা জানি যে ঢাকা শহরের সিটি কর্পোরেশন একটি বড় দায়িত্ব, ওয়াসা আছে এখানে, এবং এই দায়িত্ব আমরা বলি যে সহজীকরণের জন্য, মানে বিষয়গুলোকে আরও সহজ করার জন্য সিটি কর্পোরেশনকে দ্বিধাবিভক্ত করা হয়েছে। এবং সেটি কি আখেরে আমরা কোনো সুফল পেলাম, নাকি সেই জিনিসটি আরও আমাদেরকে যেটিকে আমরা বলি যে সমন্বয়হীনতার দিকেই কি নিয়ে গেল কিনা, একে অপরের কাছে সেই বার্তাটি প্রপারলি আছে কিনা, মানে সেখানে আরও সেই কমিউনিকেশন গ্যাপই তৈরি হচ্ছে কিনা, সার্বিকভাবে বিষয়গুলো একটু আলাপ করবেন। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলে আনলেন যে ঢাকার যে আগে একটা সিটি কর্পোরেশন ছিল, পরে আমরা হঠাৎ করে দেখলাম দুটো সিটি কর্পোরেশন করার তোড়জোড়। এবং আমরা তখন সবাই জানি যে তখন কেন এটা করা হয়েছে। এটা এমন না যে সত্যিকার অর্থেই শহরের ভালোর জন্য বা শহরের যে কোঅর্ডিনেশন করে যাচ্ছে না, দুইটা সিটি কর্পোরেশন আলাদা করে করে আরও কোঅর্ডিনেশন হবে, ব্যাপারটা তো মিলে না। তখন যেটা করা হয়েছিল রাজনৈতিক
ভাবে শহরকে ডিবেট করে। দেখেন আমরা রাজনৈতিকভাবে কতটা প্রতিহিংসা পরায়ণ, যে যেখানে একটা শহরকে, তা শহর মানে তো একটা থাকে, একটা শহর তো মানে একটা জীবন্ত জিনিস, ওইভাবে বলি আমরা, জীবন্ত জিনিসকে কেটে দুই ভাগ করতে পারেন না। জিওগ্রাফিক্যালি দুইটা যখন দুই জায়গায় থাকে তখন দুইটা শহর। এখন এই ধরনের একটা শহরকে শুধুমাত্র রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য তখনকার মেয়রকে সরানো যাচ্ছিল না, যার ফলে দুই সিটি কর্পোরেশন করে আলাদা বাউন্ডারি দিয়ে মেয়রকে আপনি ডিজলভ করে দিলেন। মানে এরকম প্রতিহিংসা পরায়ণ সংস্কৃতি আছে বলেই তো বাংলাদেশে এই যে ফেসিবাদ তৈরি হয়েছিল, ঠিক না? এবং এই যে দুইটা সিটি কর্পোরেশন, দেখেন যে দুইটা সিটি কর্পোরেশন হলে কি, ওয়াসা যদি সিটি নিয়ে কোনো আলাপ করতে চায় তো ওয়াটার কোঅর্ডিনেশন তাকে দুই সিটির সাথে আলাদা আলাপ করতে হবে। এক সিটি এক পরামর্শ দিবে, আরেক সিটি আরেক পরামর্শ দিবে, এরকম প্রতিটা ক্ষেত্রে রাজুক বলেন। তার মানে এই শহরকে দুইটা সিটিতে করে কোনো লাভ তো হয়নি, কেননা উদ্দেশ্যটাই ছিল অসৎ। আমাদের দাবি থাকবে এই সরকার এসেছে, সরকার যেন দুইটা সিটি কর্পোরেশনকে একটা সিটি কর্পোরেশন করে, একীভূত করে। ওয়ার্ড অনেকগুলো আছে তো ওয়ার্ডের মতো থাকবে, বাড়ানো যেতে পারে, হ্যাঁ ওয়ার্ড বাড়ানো যেতে পারে, কিন্তু ওয়ার্ডগুলো মার্জ হয়ে যাবে, কিন্তু এটা দুই সিটি কর্পোরেশন দিয়ে শহরে কোনো পরিকল্পনা হবে না। দেখেন এই মুহূর্তে যখন আমাদের সিটি কর্পোরেশন যখন ওয়াসার কাছ থেকে বুঝে নিল আমাদের ড্রেনেজটা, যেটি তখন অরুপ্রতন চৌধুরী বলছেন, তখন দেখা গেল এই সিটি কর্পোরেশন কেউ কিন্তু এই ড্রেনেজ মাস্টার প্ল্যানটা নিয়ে নেয়নি, ওন করে নাই। এই যে গত এত বছর 6 বছর ধরে সিটি কর্পোরেশন ইচ্ছে মতো তার প্রকল্প নিচ্ছে, ওয়াসা যে কোনো ভাবেই তো একটা মাস্টার প্ল্যান করেছিল, তাহলে আপনি সেই মাস্টার প্ল্যানটাকে অনুযায়ী না করে যদি বিচ্ছিন্নভাবে করেন কোনো ফল দিবে না। এখন আবার দুই সিটি কর্পোরেশন দুইটা ভিন্ন সংস্থাকে দিয়ে আলাদা আলাদা ড্রেনেজ প্ল্যান করার চেষ্টা করছে। তো দুইটা খাল যদি দুই কর্পোরেশনের বাউন্ডারিতে যায়ও, প্ল্যান তো একটা অংশ হওয়ার কথা। তাহলে এইভাবেই দুই সিটি কর্পোরেশন একে অপরের, এমনও হয়েছে মানে বিস্ময়কর, একটা ফ্লাইওভারের মধ্যে অর্ধেক আলোকিত আর অর্ধেক অন্ধকারাচ্ছন্ন রিপোর্ট হয়েছে পত্রিকায়। কারণ কি, অর্ধেক যে সিটি কর্পোরেশনে তারা আলোর ব্যবস্থা করেছে আর বাকি অর্ধেক নাই। তাহলে সিটিতে যদি আপনি এভাবে দুইটা কর্পোরেশন রেখে দেন তাহলে এই অবস্থাটা এরকমই হবে। এই জন্য সরকারের এটা একটা প্রধান একটা অবজেক্টিভ হওয়া উচিত যে দুইটা সিটি কর্পোরেশনকে মার্জ করে এক ঢাকা একটা কর্পোরেশন। এটার মধ্যে আপনি দায়িত্ব বিভিন্ন ওয়ার্ডে আলাদা আলাদা কাউন্সিলর থাকবে, সেটা তো থাকবেই। তাহলে এখন এই যে ল্যাক অফ কোঅর্ডিনেশনের কথা বলছিলেন, যে যার ফলে আমাদের ঢাকার যতগুলো সেবা সংস্থা আছে কেউই কাউকে মানে সে হচ্ছে রিপোর্টিং করে না। ইভেন আমার মনে আছে গত সরকারের সময়ও যখন মেয়ররা বলছিলেন যে আপনারা কোন এলাকায় কী ধরনের প্রকল্প নেন আপনারা সিটি কর্পোরেশনের কাছে রিপোর্ট করবেন, যেটা স্থানীয় সরকার আইন অনুযায়ী তাদের করতে হয়। হ্যাঁ, ইভেন তাদের একটা বোর্ড সভা আছে, যেই সভাতে সকল সেবা সংস্থার প্রতিনিধিরা যাবেন, যেন একটা শহরের পরিকল্পনা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক সেই যে বোর্ড মিটিং বা যে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশনের মিটিংয়ে কোনো মানে এজেন্সির কোনো কর্তা ব্যক্তি যেতেন, একদম লো প্রোফাইলের একজনকে পাঠিয়ে দিতেন জাস্ট মিটিং অ্যাটেন্ড করার জন্য। এটা ছিল মানে এটাকে যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে শহরের পরিকল্পনা করা, সেটা তারা ধারণ করেন না। তারা কী করেন, প্রতিদ্বন্দ্বী ভাবেন একে অপরকে, ভাবেন আমি একটা এজেন্সি প্রধান, সিটি কর্পোরেশন একটা এজেন্সি, আমি কেন তাকে কোঅর্ডিনেট করবো, দাদা তার প্রতিদ্বন্দ্বী। এবং বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি হয়, কেন একটা সংস্থার সাথে কোঅর্ডিনেশনে যায় না, কারণটা হচ্ছে যত কোঅর্ডিনেশন হবে তত প্রকল্প কমে যাবে, তত আপনার হচ্ছে যে সিভিল ওয়ার্ক কমে যাবে। কারণ আপনি পরিকল্পিতভাবে করলে তো আসলে অনেক সহজেই কিন্তু অনেক কিছু করা যায়। আর যখন বিচ্ছিন্নভাবে করবেন তখন একই রাস্তা 5 বার কাটতে হবে। 5 বার 5টা সংস্থা যখন কাটবে, প্রত্যেকের নামে কিন্তু এডিবি থেকে বরাদ্দ হচ্ছে, সে কিন্তু টাকা নিচ্ছে এবং সেই টাকার এক ভাগ তো বড় আকারে দুর্নীতি হচ্ছে। নাহলে কেন মানে আপনি কোনো একটা সংস্থা, সে তো চাইবে যত বেশি সিভিল ওয়ার্কস এড়াতে, কম করলে তো তার লাভ, সে আরামে থাকবে। কিন্তু কেন তারা বারবার চায় যে তারা প্রকল্প শহর রাস্তা কাটতে, কারণটা কি, প্রতিটা জায়গা থেকে যে টাকা নামে যে মধু, সেই মধুর অংশীজন সবাই চায়, ব্যুরোক্রেসি চায়, আমলারা চায়, আপনার যারা পলিটিশিয়ানরা তারাও চান এই ভাগ। এই জন্যই কিন্তু দেখবেন যে আপনি ড্রেনেজ বা ওয়াটার ম্যানেজমেন্ট সলিউশনে যদি টাকা ছাড়া কোনো প্রকল্প নিয়ে যান, যে ভাই আমি এখানে ম্যানেজমেন্ট, হ্যাঁ, এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট করে আমি বর্জ্য এখানে কম প্রডিউস হতে দিব, আমি কিছু জায়গার যে আমাদের ওয়াটার যে আটকে থাকে এই জায়গাটা পরিষ্কার করব, এই জায়গার সচল হয়ে যাবে, আপনি দেখবেন কোনো সেই প্রকল্পের কোনো ধরনের আগ্রহ নাই। বরঞ্চ ইভেন আমাদের জুরাইনের একজন মিজানুর রহমান ভাই আছেন, তিনি এবার এমপি ইলেকশন করেছিলেন। তো সেই ভাই তার এলাকাবাসীকে নিয়ে তার লোকাল কিছু খাল ডোবা উদ্ধার করে সেই এলাকার জলাবদ্ধতা দূর করে দিয়েছিল। তাহলে দেখেন, অথচ এটা যদি আপনি কোনো সংস্থার কাছে নিয়ে যান, সে কিন্তু কোটি কোটি টাকার প্রকল্প নিয়ে আসবে, বুঝতে পারছেন? তাহলে ঢাকা শহরে এমন অনেক, আমি বিশ্বাস করি ঢাকা শহরে 30% জলাবদ্ধতা শুধুমাত্র আপনি এলাকাবাসীকে এঙ্গেজ করে অনেক খালগুলোর যে বিদ্যমান যে অব্যবস্থাপনা এবং ময়লা আবর্জনা, সেটা পরিষ্কার করে কিছুটা প্রভাব ফিরিয়ে আনতে পারলে দেখা যাবে 30% জলাবদ্ধতা কমে যেতে পারে। আরেকটা ব্যাপার একটু উল্লেখ করবেন কিনা, গত 17 বছরে বা গত প্রায় আমরা বলি যে এক যুগের বেশি সময় ধরে
বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হয়েছে, সেই উন্নয়ন কার্যক্রমে অনেকেই বলে যে পরিকল্পনার ছাপ সেই অর্থে ছিল না, কিংবা অনেকটা নিয়ন্ত্রণহীন হয়েছে। আপনার কাছে কি মনে হয় সেই সব উন্নয়নগুলো কি আসলে যতটা যেভাবে হওয়া প্রয়োজন ছিল সেই জায়গায় কিছু ঘাটতি ছিল? একটু আগে আমি যেটা একটা উদাহরণ দিচ্ছিলাম, যে একটি খাল আছে, জীবন্ত খাল, তার উপরে একটা রাস্তা বানালেন, নাম দিলেন উন্নয়ন প্রকল্প। এটা কি কোনোদিন উন্নয়ন হতে পারে? এই প্রকল্পের নাম হচ্ছে ধ্বংসায়ন প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আপনি এই পুরো এলাকাটাকে ধ্বংস করে দিবেন। কারণ আপনি যখন বক্স কালভার্ট করছেন, তার মানে আপনি নিচে পানিটাকে একদম সরু ধারায় নিয়ে যাবেন, হাওরে রাস্তা করে, যে এটা ধ্বংস হয়ে যান। এই ধরনের ধ্বংসায়ন প্রকল্প তো অনেক হয়েছে। এবং যেটা আমি বলছিলাম যে পানিকে ম্যানেজ করা এটা অনেক বড় সায়েন্স না, রকেট সায়েন্স না, ঠিক আছে? আমরা তো পানির সাথে বড়, এই জনপদ বড় হয়েছে, তাহলে পানি কিভাবে প্রবাহিত হয়? আমাদের যারা বয়স্ক লোকেরা আছেন, প্রবীণ লোকেরা আছেন, তারা কিন্তু বলতে পারে। আমাদের দেশ তো আমরা বলি নদীমাতৃক দেশ, অথচ দেখবেন যে আমাদের এই পানি প্রকল্পের জন্য অনেকে বিদেশে ট্রেনিং নিতে যান। বুঝতে পারছেন, পুকুর কাটার প্রকল্পে ট্রেনিং নিতে গিয়েছেন বাংলাদেশের আমলারা। এটা তো আমরা আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমেই দেখেছি, খিচুড়ি রান্নার জন্য গিয়েছে। তাহলে যে উন্নয়ন তো অবশ্যই, আপনি যে কোনো একটা রাষ্ট্রতে উন্নয়ন প্রকল্প মিনস সিভিল ওয়ার্কস লাগবে, কিন্তু সেটার স্থান কাল পাত্রটাকে পরিকল্পনা মাফিক তৈরি করছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। তো ওই যে বলছিলাম, আমাদের সকল আগ্রহ হচ্ছে সিভিল ওয়ার্কসের দিকে, যেখানে আপনি যত বেশি টাকা রোল করাতে পারবেন। বরঞ্চ রেদার ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে উন্নয়ন নিয়ন্ত্রণ, এই জায়গাতে খালে কোনো দখল হবে না, এটাকে খাল শুধু 10 বছর না, আগামী 100 বছর ধরে খালি থাকবে। এই যে ম্যানেজমেন্ট, এই যে নিয়ন্ত্রণটা, এটা তো উন্নয়নের অংশ। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, এসে হয়তো জানতে চাইবো আরও একটি বিষয়, সেটি হচ্ছে আমরা কিন্তু দুই একটি দৃষ্টান্তও দেখেছি, বিশেষ করে আমাদের পাশেই যে হাতির ঝিল আছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে পানির প্রবাহ যখন বন্ধ হয়েছে, একটি মানে বড় ব্যবসায়িক অর্গানাইজেশন তারা যখন বন্ধ করেছে, তাদের কিন্তু সেটি ভাঙতে হয়েছে। সুতরাং সেই ধরনের ঘটনা, সেই রকম স্ট্রিক্ট পদক্ষেপ কি পরবর্তীতে আর বিভিন্ন ক্ষেত্রে নেওয়া হয়েছে কিনা, কিংবা সুশীল সমাজের কথা আমরা বলি, নাগরিক সমাজের কথা আমরা বলি, তাদের পক্ষ থেকেও সেই চাপটাকে নিরন্তর বজায় থাকছে কিনা, সেটিও কিন্তু একটি বিষয়। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। ডক্টর রিপুরতন চৌধুরী, আমরা বিরতির আগে আপনার সাথে আলাপ করছিলাম, সেখানে বলছিলাম যে আপনি নানা কারণগুলো বলছিলেন, পাশাপাশি এই জলাবদ্ধতায় নানা রকম স্বাস্থ্য ঝুঁকিও আছে, সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করবেন। ধন্যবাদ। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলবো এখন, কারণ বন্যা এবং দীর্ঘস্থায়ী যে জলাবদ্ধতা, এটা জনস্বাস্থ্যের জন্য একটা বিশাল এবং মারাত্মক হুমকি। এটি শুধু যে তাৎক্ষণিক ক্ষতি করে তা না, বরং পানি যে নেমে যাবে যখন, তারপরেও কিন্তু একটা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি থাকে। তার মধ্যে যেমন ধরেন, পানি বাহিত রোগের বিস্তারটা কিন্তু এখন বাড়বে। যেমন বন্যার পানিতে কিন্তু মলমূত্র, ড্রেনের ময়লা, বর্জ্য মিশে যায়। ফলে এই দূষিত পানিটা কিন্তু ব্যবহারের ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয়, জন্ডিস, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস এর মতো মারাত্মক জন্ডিস গুলা কিন্তু এই সময় বেশি হয়। সুতরাং এটা মহামারীর মতো ছড়িয়ে পড়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হচ্ছে যে মশাবাহিত, ভেক্টর বাহিত কিছু রোগ আছে। যেমন এই জলাবদ্ধতার সময় কিন্তু জমে থাকা পরিষ্কার নোংরা পানিতে এডিস এবং অ্যানোফেলিসিস মশা বংশবৃদ্ধি করে। ফলে এই সময় ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া প্রকোপ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এমনি কিন্তু ডেঙ্গু আমাদের এই দেশে কিন্তু একটা চলমান ইয়ের মধ্যে আছে, তার মধ্যে যদি এখন আবার বেড়ে যায়, তাহলে কিন্তু এটা আরেকটা সমস্যা হয়ে যাবে। তারপরে রয়েছে আপনার ত্বক এবং চোখের সংক্রমণ। দীর্ঘ সময় দূষিত পানির সংস্পর্শে থাকার জন্য পায়ে এক ধরনের ফাঙ্গাস ইনফেকশন হয়, যেটার জন্য চুলকানি হয়, এক ধরনের অ্যালার্জি হয়, একজিমা হয়, চোখের বিভিন্ন চৌকোটা রোগও কিন্তু এই সময় হতে পারে। আরেকটা হচ্ছে যে ল্যাপ্টোস্পাইরোসিস বলে এক ধরনের রোগ আছে, যেটা বন্যার পানিতে ইঁদুর বা অন্যান্য পশুর মূত্রে মিশে যায়। ফলে এইটার থেকে কিন্তু চামড়ার একটা কাটাছেঁড়া অংশ যদি ঢুকে যায়, সেই জীবাণুটা যদি কারো কাটাছেঁড়া থাকে, তাহলে কিন্তু সেখানে থেকে লিভার এবং কিডনিও মারাত্মক ঝুঁকি একটা থাকতে পারে। তারপরে হচ্ছে যে মানসিক স্বাস্থ্য এবং পুষ্টিহীনতা। এই সময় যে ঘর বাড়িতে যারা হারিয়েছেন বা ঘর বাড়িতে পানি ঢুকে গেছে, তাদের মধ্যে বিশুদ্ধ পানির কিন্তু অভাব হচ্ছে, পানির অভাব হচ্ছে, অনিশ্চয়তা হচ্ছে, মানুষের মধ্যে তীব্র মানসিক চাপ হচ্ছে। ফলে বিষণ্ণতা এবং শিশুদের পুষ্টিহীনতা কিন্তু এই সময় বেশি হতে পারে। তো আমি যতগুলো বিষয় বললাম, এগুলা কিন্তু আমাদের দেখতে হবে খুব ভালোভাবে, যাতে করে আমরা এই সময়ে আমাদের চিকিৎসকরা, বিভিন্ন স্বাস্থ্য
কেন্দ্র যেগুলো রয়েছে, বিভিন্ন হাসপাতাল রয়েছে, সেগুলা কিন্তু আমরা এখন একটু সচেতনতা বৃদ্ধির জন্য মানুষকে যদি সচেতন করতে পারি, যেমন ধরেন নিরাপদ পানি পান করার জন্য এখন আমরা বলতে পারি যেন পানি ফুটিয়ে সবাই পান করে এই সময়টা, কারণ পানিতে এখন মিশে যাচ্ছে আমাদের নর্মাল ওয়াটার সাপ্লাইয়ের সঙ্গে অনেক সময় পানি কিন্তু ঢুকে যাচ্ছে ওয়াসার পানির সঙ্গে। সুতরাং আপনি জানেন না যে আপনি কোন পানিটা এখন খাচ্ছেন, ফলে আপনার পানিটা একটু ফুটিয়ে খাওয়াটা ভালো। এবং সেই সাথে খাদ্য সুরক্ষা, কোনোভাবেই বন্যার পানিতে ভিজে যাওয়া কোনো ধরনের খাবার স্পর্শ করা যাবে না এবং খাওয়া যাবে না। এবং খাবার এখন সবসময় ঢেকে রাখতে হবে, বাসি খাবার এখন অবশ্যই পরিত্যাগ করতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা করতে হবে, বন্যা ও জলাবদ্ধতা পানি থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে এবং পানি থেকে এসে কাপড়টা জামাটা বদলিয়ে ফেলতে হবে, যাতে করে আমরা একটু গোসল করে নিতে পারি। পানিটা কাপড়টা যেহেতু ভিজে গেছে, আমরা যেহেতু এই রাস্তা পানিতে ডুবো পানির মধ্যেই তো হেঁটে আসি, ফলে পানির কাপড়টা আমরা ভিজে যায়, ফলে তার মধ্যে পানিবাহিত রোগগুলা কিন্তু আমাদের ঘরে নিয়ে আসছি। সুতরাং সেই কাপড়গুলো সেই করোনা ভাইরাসের সময় যে কথাগুলো আমরা বলছিলাম, যে বাড়ির থেকে এসে আমরা যেন সেই কাপড়গুলো আলাদাভাবে রেখে গোসল করে তা পরিষ্কার কাপড়টা পরে নিতে পারি। এবং এই সময় মশার কামড় থেকে বাঁচানোর জন্য অবশ্যই মশারিটা ব্যবহার করতে হবে, কারণ এই সময় তো এগুলা আসবেই। অসংখ্য এইগুলো ধন্যবাদ। নিয়ম যদি আমরা প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি দিতে হবে, স্যালাইন, তারপর প্যারাসিটামল, অ্যান্টিসেপটিক ক্রিম, এগুলো প্রয়োজনীয় ওষুধ আমাদের ঘরে যেন আমরা রাখতে পারি, এইটা আমরা বলতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবার চেষ্টা করব আপনার কাছে, আর নিয়মমাফিক বিরতি নিয়ে এসে আমরা এই অনুষ্ঠানে আবারও যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব হাসান হাফিজ। আমরা শুনছিলাম যে আলোচনা, প্রকল্প নেওয়া হচ্ছে অনেক, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না কেন? বলেছি যে রাজনীতির দৃঢ়তার অভাব, দেশপ্রেমের অভাব, সেটাই আমরা যদি এনশিওর করতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মানে কেউ প্রতিশ্রুতি রাখছে না। পরিকল্পনাগুলি তো ভালো থাকে, কিন্তু সেখানে বাস্তবায়নের ক্ষেত্রে তো গোলমাল দেখা দেয়। সেখানে দীর্ঘসূত্রতা হয়, সেখানে 2 নম্বরই হয়, পার্সেন্টেজের ব্যাপার। উনি বললেন, আমার সহ আলোচক, সম্মানিত সহ আলোচক, পার্সেন্টেজের ব্যাপার থাকে, কমিশনের ব্যাপার থাকে। আপনি দাতা সংস্থার থেকে টাকা নিচ্ছেন, তার কনসালটেন্সির জন্য এক হাত দিয়ে টাকা দিচ্ছে, আর এক হাত দিয়ে নিয়ে যাচ্ছে। জাপানকেও তো ইনভলভ করা হয়েছিল আমাদের সুয়ারেজ সিস্টেমের জন্য, তাই না? স্টর্ম সুয়ারেজ, তো মহা পরিকল্পনা আমাদের দেখেছি আমরা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রয়ে গেল সমস্যাটা। যেই সমস্যা যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। আমরা একটা কার্যকর বাস্তবানুগ একটা কিছু দেখতে চাই, যে এটা সত্যিকারের 2 বছর 3 বছরের মধ্যে আমরা একটা সত্যিকারের বাসযোগ্য একটা মহানগরী চাই। এবং উনি যেটা বললেন যে 2 সিটি কর্পোরেশন, লন্ডনের মতো পৌরসভা, সেখানে কি মেয়র কি 3-4 টুকরা করেছে? কলকাতা যেটা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল করেছে? তো এগুলি তো একটা অসৎ রাজনীতি, সব কিছুর মূলে অসৎ রাজনীতি এবং ক্ষমতা কুক্ষিগত করার যে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকার, যেটা দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চেপে বসেছিল, তারা কিন্তু এই সর্বনাশটা তৈরি করেছে। এবং এটা থেকে উত্তরণের জন্য, এই জঞ্জাল সাফ করার জন্য কিন্তু সময় দিতে হবে এবং নাগরিকদেরকে যথাযথ যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরা দেখেছি ইন্টারিমের সময় পলিথিনের বিরুদ্ধে কিন্তু জাহাজ ঘোষণা করা হয়েছে, কিন্তু সেটা মুখ থুবড়ে পড়েছে এবং ব্যর্থ হয়েছে। উদ্যোগটা ভালো ছিল, যদিও সেটা তাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু আপনি বুড়িগঙ্গাকে, আমি বললাম যে একটা মুমূর্ষু নদী, সেখানে কিন্তু আপনার কোনো মাছ নাই, এবং এইটা যে ভয়ঙ্কর পানি, এটা আপনি দেখলে কিন্তু শিউরে উঠবেন। আমার সৌভাগ্য হয়েছে, জাপানের কিতাকিউসু বলে একটা জায়গা আছে, দক্ষিণ শিল্পাঞ্চল, সেটা জাপানের দক্ষিণে, সেখানে একটা নদী ছিল এরকম শিল্পবর্জ্য। ওদের শিল্প মানে আমাদের মতো ছোটোখাটো তো না, হেভি সব ইন্ডাস্ট্রি। সেই নদীকে আমরা বললাম যে এই নদী কি, বলে যে এটাকে তো আমরা উদ্ধার করেছি, 150 প্রজাতির মাছ এটার মধ্যে এখন আছে। তো আমি বললাম যে তাহলে তো এটার মধ্যে সাঁতার কাটি, বলে না না, এখনও সাঁতার কাটার উপযোগী হয়নি। তো ওই দেশপ্রেমটা আছে ওদের মধ্যে, সিনসিয়ারিটিটা আছে আমাদের মধ্যে। আমরা 10 টাকার কাজ করতে গিয়ে যদি 7 টাকা খেয়ে ফেলি, তাহলে তো আর কাজটা হয় না। সব কিছুর মূলে কিন্তু এইটা, আমাদের আসলে চরিত্র বদল করতে হবে, আমাদের গুণগত পরিবর্তনটা ব্যক্তি পর্যায়ের থেকে আনতে হবে। শুধু আপনার র্যাব পুলিশ দিয়ে তো আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার নাগরিক বোধ যদি না হয়, সেই দায়িত্বশীলতা যদি আপনার মধ্যে তৈরি না হয়, আপনার স্যাটেলাইট টাউন তো করতে হবে। সব খালি রাজধানীর উপরে আপনি চাপ দেবেন কেন?
সব কথা নাই বার্তা নেই, হাজার হাজার মানুষ চলে আসছে। আপনি চীন যে এত একটা কঠিন একটা বিশ্ব শক্তি অর্থনীতির, আপনি চীনের এক শহর থেকে আরেক শহরে যেতে হলে লিখিত পারমিশন নিতে হয়। আপনি চিটাগাংয়ে 5,000 লোক চলে গেলেন, হবে না এটা। সেখানকার পানির উপরে চাপ পড়বে, বিদ্যুতের উপরে চাপ পড়বে, রাস্তার উপরে চাপ পড়বে। সুতরাং আপনাকে পারমিশন দিল কিনা, পারমিশন দিলে আপনি যেতে পারবেন, না দিলে যেতে পারবেন না। আমাদের ঢাকা শহরে তো ইভেন চীন তো অনেক বড় ইয়েতে, আমরা মিয়ানমারে গিয়েছি, মিয়ানমার বলছি, ভুটানে গিয়েছি। ভুটানে আপনার একটি শহর থেকে আরেকটা শহরে যখনই আপনি ক্রস করছেন তখন আপনার হোল ডাটা ওখানে দিতে হচ্ছে। তারপরে যেমন জিজ্ঞাসা করেছি ওখানে যে কী ব্যাপার, কেন দিতে হচ্ছে, বলছে না আপনি তো এটার জন্য পারমিটেড না, আমাদের এখানে যেই সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলো তো আপনার জন্য না, সুতরাং আমরা যখন জানবো যে একজন লোক বেশি তখন তার জন্য আবার ওই সাপোর্ট আমাদেরকে তৈরি করতে হবে। তো সেই স্যাটেলাইট টাউনগুলি আমাদের এই সরকার বলেছে যে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে, তো সেটা তো সময় লাগবে, 1 বছরই করতে পারবে না। এবং কর্মসংস্থানগুলি ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। আপনার শিপিং কর্পোরেশনের হেড অফিস, নৌবাহিনীর হেড অফিস ঢাকা থাকার দরকার কি? এটা চিটাগাংয়ে হলে সমস্যা কি? এরকমভাবে সরিয়ে নিয়ে যেতে হবে। আসলে ঢাকার বাস স্ট্যান্ডগুলি এটা বলা হচ্ছে যে সরিয়ে নিয়ে যাবে। কাউরান বাজারটা যেখানে এই স্টুডিও আমাদের অবস্থিত, সেটা একটা সিটি হার্টের মধ্যে, কিন্তু একটা এরকম একটা চাপ দিবারাত্রি, বিশেষ করে রাত্রেবেলা তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, সারা রাত জেগে থাকে কারণ বাজার। তো এগুলি কিন্তু ডিসেন্ট্রালাইজেশনটা দরকার। সেটার জন্য আমি বলেছি সামগ্রিক একটা পরিকল্পনা একটা প্যাকেজের মধ্যে করা দরকার, সব সংস্থাগুলিকে নিয়ে। এবং সব কিছুর মূলে থাকতে হবে আপনার দায়িত্ববোধ এবং সততা, দুর্নীতিমুক্ত যতটা সম্ভব করা যায় এবং কঠোর ব্যবস্থা সেটা নেওয়া এবং দৃশ্যমান কিছু দেওয়া। আমরা কিন্তু 55 বছরে যতটা আমাদের অগ্রগতি হওয়ার কথা ছিল আমরা তার ধারে কাছেও নাই। আসলে একটা স্বাধীন জাতি যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, সেই জাতির যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, প্রত্যাশা, জনপ্রত্যাশা, সেটার আমরা ধারে কাছেও নাই। সেটার কারণ হচ্ছে যে কিয়ামত পর্যন্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া, সেটার কুফলটা, সেটার বৃক্ষ যে এটা রোপণ করে গেছে, সেটা আমরা ভোগ করছি। আসলে এটা আবার ষড়যন্ত্র হচ্ছে, সেটার জন্য আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং সম্মিলিতভাবে এটা রুখে দাঁড়াতে হবে। এই জলাবদ্ধতা একটা বড় সমস্যা অবশ্যই, সেটা একটা প্রত্যেক বছরই হবে এবং আমরা সময় থাকতে কিন্তু আমরা সেটার অ্যাকশান নিই না কিংবা বাস্তব একটা পদক্ষেপ নিই না। যদি এটা নিতে পারতাম, সত্যিকারের মধ্যে যদি আন্তরিকভাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে অনেকখানি সমস্যার সমাধান হয়ে যেত। হয়তো সর্বাংশে হতো না, 10% না হোক, কিন্তু যদি 80% হতো, 90% হতো, তাও তো একটা সহনীয় নগর জীবন আমরা পেতে পারতাম। কিন্তু এক সময় কিন্তু স্থবির হয়ে যাবে, ঢাকা শহর চলাচল করতে পারবেন না আপনি। এরকম এত চাপ এটার মধ্যে, বহুমুখী, এটার অবকাঠামোগত সেরকম সুবিধা নাই, নানান চাপে এটা জর্জরিত। এটার থেকে আমরা মুক্তি চাই। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আদিল মোহাম্মদ খান। শুনছিলাম যে বিষয়গুলো আসলে বলছিলেন, এর মধ্যে আমি বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন করছিলাম, সেটি হচ্ছে যে সুশীল সমাজ বলি কিংবা নাগরিক সমাজ বলি, তাদের কাছ থেকে সেই সোচ্চার ভয়েসগুলো আসছে কিনা, যেই পদক্ষেপগুলোর কথা আপনি বলছেন বা যেই জায়গায় খুব অ্যালার্মিং এইসব বিষয়গুলো, কেবলমাত্র হয়তো প্রশাসনে যারা আছে তারা হয়তো তাদের স্বার্থেই অনেক কিছু করবে না, কিন্তু নাগরিক সমাজ যারা আছে বা আমাদের বিশেষজ্ঞ যারা আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে, তারা তো অন্তত এগিয়ে আসতে পারে। আমি জানি আপনাদের নিজস্ব আপনি নিজেও একটি সংগঠনের সাথে আছেন, প্ল্যানার্স ইনস্টিটিউট, তাদেরও হয়তো পদক্ষেপ আছে বা প্রস্তাবনা আছে, সেই সব বিষয়গুলো একটু আলাপ করবেন। দেখেন, আসলে এটা সত্য যে আগের তুলনায় কিন্তু নাগরিক সমাজের কণ্ঠস্বরগুলো এত জোরালো না, কিন্তু জোরালো না হলেও বাস্তব যেটা, নাগরিক সমাজ যেই কথাগুলো বলেছে, সরকার বিভিন্ন সময় যেই সরকারে থাকুক তারা কিন্তু নাগরিক সমাজের কথায় কর্ণপাত করেনি। ইভেন আপনি মনে আছে আপনার খুব কাছে পান্থকুঞ্জ পার্ক নিয়ে যে আন্দোলনটা হলো, দীর্ঘ 6 মাস ধরে এখানে যারা অ্যাক্টিভিস্ট তারা এখানে তাঁবু টানিয়ে সেখানে মশার কামড় এবং দূষণ খেয়ে 6 মাস ধরে এই এক্সপ্রেসের এই যে লাইনটা নিয়ে প্রতিবাদ করলেন, কিন্তু সরকার এদের সাথে বসবার, আমিও একটা পার্ট ছিলাম, একটা আগ্রহ পর্যন্ত দেখায়নি। মানে দেখেন, তার মানে কি, আপনি নাগরিক সমাজকে যদি আপনি মূল্যায়ন না করেন এবং প্রতিদ্বন্দ্বী ভাবেন, তাহলে কী হবে, আলটিমেটলি যেটা হবে, এক সময় কিন্তু আপনার এই যে বিগত আওয়ামী লীগ সরকার পড়েছে, এর পেছনে যে আপনি যখন একটা নাগরিক সমাজকে যখন কর্নার করে দিবেন, তখন এই যে আন্দোলনে নাগরিক সমাজের সম্পৃক্ততা ছিল, তাহলে আপনি যদি ভালো সরকার হন, আপনি নাগরিক সমাজের কথা কান পেতে শোনার চেষ্টা করবেন। আরও দুর্ভাগ্যজনক, ঢাকার মতো শহরে, ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান, যেই প্ল্যানে ভালো মন্দ যাই থাকুক, সেই প্ল্যানে ঢাকা শহরকে আরও উঁচু করতে হবে, ছোট ছোট প্লটে আপনি 8, 10, 12, 15 তালা করে দিতে হবে, এই দাবি নিয়ে আপনার রিয়েল এস্টেট গত অন্তর্বর্তী সরকার, যারা অভ্যুত্থানের পরের সরকার, তাদের মূল ম্যান্ডেট ছিল নির্বাচন করা, তারা ডেপ সংস্কারে নেমে গেল। এর মূল প্রেশার গ্রুপ ছিল ব্যবসায়ীরা। সেখানে আমরা যারা
পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, নাগরিক সমাজের একটা বড় অংশ আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করে রাজুকে সচিবকে বলেছি যে আপনি এই ভয়ঙ্কর কাজে যাবেন না। কিন্তু ঠিক এই অন্তর্বর্তী সরকার তারা জানি না কি কারণে, হতে পারে তার পেছনে দুর্নীতি, কোনো অর্থের লেনদেন, অথবা তাদের স্বজনপ্রীতি, যে কোনো কিছু হতে পারে। এই সরকারে আমি দাবি করব ড্যাব কিভাবে পরিবর্তন করা, এর পেছনে একটা যেন তদন্ত কমিটি করা হয়, কার স্বার্থে ড্যাবটা তৈরি করা হলো। আরও ভয়ঙ্কর এই আবাসন ব্যবসায়ীরা এখন আবার তারা তো 3 বছরের মতো 2বার ড্যাবটাকে সংশোধন করেছে, এখন আবার 3য়বার সংশোধনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। রাজুকে চেয়ারম্যানের সাথে একটা 5 স্টার হোটেলে বসেছে। তার মানে তাদের যে দাবি আর শেষ হয়নি। এই শহরে 3 কোটি কেন 10 কোটি লোককে আনলেও তারপরেও এই শহরে আবাসনের ডিমান্ড শেষ হবে না। কারণটা কি, এই শহরে তো আপনি ইচ্ছে মতো মানুষ আসতে দিচ্ছেন। আপনি চাইলে একটা কৃষি জমিতে একটা ইন্ডাস্ট্রি করতে পারেন, সেই ইন্ডাস্ট্রিতে 1000 লোক কাজ করবে, সেই ইন্ডাস্ট্রিয়াল মালিকের এই প্রশ্নের উত্তর দিতে হয় না এই 1000 লোকের যদি 700 লোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তার আবাসনটা এই শহরে আছে কিনা, এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি ইন্ডাস্ট্রি খুলতে পারেন। অথচ পৃথিবীর কোনো সভ্য দেশে ইন্ডাস্ট্রি খুলতে গেলে আপনাকে বলতে হবে যে ইন্ডাস্ট্রির ওয়ার্কার তাদের থাকার জায়গাগুলো আছে কিনা, তারা কোথায় থাকে, হ্যাঁ তারা কোথায় থাকে, এই প্রশ্নের উত্তর খুঁজে তারপরে সেখানে পারমিশনটা দেওয়া হয়। আপনি চাইলেই ঢাকা শহরের রাস্তায় হকার হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন। দাঁড়িয়ে গেলে কী হবে, আপনি ওই যে পলিটিশিয়ান লোকদের যারা লাইনম্যান তাকে আপনি টাকা দিয়ে দিবেন, ঠিক আছে, লাইনম্যান টাকা পেয়ে গেল, পলিটিশিয়ান যারা এই চ্যানেলটা মেনটেন করছে সেও খুশি হলো। তাহলে ঢাকা শহরে যদি আপনি 10 লক্ষ 20 লক্ষ হকার আসতে দেন, তাহলে তো হাউজিং ডিমান্ড বাড়বে। আপনি যদি কৃষি জমি ভরাট করে শিল্প কারখানা, হাউজিং ডিমান্ড বাড়বে। ডিমান্ড বাড়া মানেই কি আপনি জলাশয় জলাভূমি খাল দখল করে বাড়ি করবেন, বস্তিও বাড়বে, ঠিক না? তাহলে এই যে যেটা বলছিলেন যে পেশাজীবীদের কথা তো শুনছে না, কোনো সরকারই শুনে নাই। ইভেন এই সরকার এসেও তো এখন পর্যন্ত পরিকল্পনাবিদদের আমরা এখন পর্যন্ত ডাকতে শুনলাম না যে শহরটাকে তো পরিকল্পনাবিদদের চেয়ে বেশি বুঝে আর কেউ না। কারণ এই প্রফেশনটাই পৃথিবীতে মেজর প্রফেশন, যেটাকে শহরের ডাক্তার বলা হয়, ঠিক আছে? আপনি শহরের ডাক্তারের কাছে তো শুনবেন আমার অসুখটা কোথায়। তাহলে আপনি যাচ্ছেন এখানে ওইখানে যাচ্ছেন, আবাসন ব্যবসায়ীদের সাথে বসছেন, তাহলে আপনি ডাক্তারের কথা না শুনে যতই আপনি পরিকল্পনা বদলালে তো ধ্বংসযোগ্য হবেই। তাই হচ্ছে, আপনারা উদ্যোগ নেন, আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু ওই যে বললাম না, একজন ইভেন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা তো বলার চেষ্টা করেছি, এই সরকারের কাছে বলার চেষ্টা করছি, কিন্তু তাদের পক্ষ থেকে এই যে পরিকল্পনাবিদদের পরিকল্পনা আস্থানে আছে, তাদের আগ্রহ বেশি থাকে। কোন ব্যবসায়ী এসে, আপনি ব্যবসায়ী হিসেবে একটা অ্যাপয়েন্টমেন্ট চান 5 ঘন্টার মধ্যে পাবেন, ইভেন PM এর অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায়। কিন্তু আপনি যদি একদম পেশাজীবী সংস্থার প্রধান হিসেবে যান, 6 মাস ঘুরতে হবে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট খুঁজতে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য, যে আপনি যাকে আপনি অ্যাপয়েন্ট করার কথা, যার পরামর্শটা শোনার কথা, আমাদের তো PM ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে প্ল্যানিং ছাড়া একটা আপনার জানালার কার্নিশটা পর্যন্ত বদলাতে পারবেন না প্ল্যানিং অনুমোদন ছাড়া, বুঝতে পারছেন? শহরে খাল খেয়ে ফেলা তো অনেক দূরের কথা, বুঝতে পারছেন? নিজের ঘরে তো গাছটাও কাটতে পারবেন না, কিছু গাছ কাটানোর কোনো সুযোগ নেই, ছোট বড় কোনো গাছ না। তাহলে এই যে প্ল্যানিং এর চর্চা ওনারা দেখে এসেছেন, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এই যে পরিকল্পনাবিদ্যা আমরাই মানে যাচিতভাবেই যে পরামর্শ দিচ্ছি সেটাই তো শুনে না। আর ডেকে নিয়ে শুনবো তো পরের কথা। আমরা দিনের পর দিন সচিবালয়ে, রাজুকে বা সিটি কর্পোরেশনে গিয়ে আমরা বিভিন্ন যুক্তি দিয়ে বলছি, আমরা তো এমন না, এটা প্রফেশনাল নলেজ দিয়ে বলছি, কিন্তু তারা যুক্তি যখন পারেন না তখন আর তারা কী করেন, তখন ব্যাকডোর দিয়ে এই কাজগুলো করেন, এবং এইটাই আসলে আমাদের শহরের ধ্বংসের অন্যতম বড় কারণ। জি, আরেকটা ব্যাপার, বিশ্বের অন্যান্য দেশেও তো নিচু শহর আছে, ঢাকার চেয়ে নিচু শহর তো আছে, সেই সব জায়গায় তো এই অবস্থা হয় না, আমাদের এখানে কেন? আমরা ওই যে আমাদের নিচু ভূমিগুলোকে আমরা বানিয়েছি আবাসনের প্লট, আবাসনের প্রকল্প। দেখেন, আপনি যদি আজ থেকে 40 বছর আগে ঢাকার ম্যাপগুলো দেখেন, সেই ম্যাপের মধ্যে যে নিচুগুলো আছে, আপনি সব ঢাকার 1995 সালের ঢাকায় স্ট্রাকচার প্ল্যান খুলে দেখেন, সবগুলোতে বলা আছে এগুলো ওয়াটার রিটেনশন এলাকা, আপনাকে রিটেনশন রাখতে হবে। চিন্তা করেন, আজ থেকে আপনার 35 বছর আগে যে প্ল্যানটা হয়েছিল, সেই প্ল্যান 95-এ, সেই প্ল্যানটার মধ্যে এই সকল আপনার যে পরামর্শগুলো ছিল, তাহলে সেই পরামর্শটা আমি কেন মানলাম না? এটা পরিকল্পনাবিদরাই করেছিল। তাহলে এই পরামর্শ যখন আপনি মানবেন না, না মেনে আপনি ব্যবসায়ী বলেন বা সরকারি প্রকল্পের নাম দিয়ে করেন, তখন তো সবটা ধ্বংস হবেই। তাহলে এই ধ্বংসযজ্ঞের শিকার আমরা হচ্ছি। ইভেন ভূমিকম্প লাগলে বা জলাবদ্ধতা হলে তখন পরিকল্পনার কথা আসে, নিচু ভূমি সংরক্ষণের কথা আছে, কিন্তু যেই দিনগুলো পার হয়ে যায় তখনই দেখবেন যে আপনি পরিকল্পনা সংশোধন করে আরও বেশি কীভাবে শহরটাকে ধ্বংসায়নের দিকে নেওয়া যায়, এই আলাপে আমাদের মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী সবাই নিমগ্ন হয়। এবং এই যে উদাহরণগুলো আমরা কিন্তু দিনের পর দিন দেখে চলে আসছি। দেখেন, আমাদের ঢাকা শহরে PM, তারপরে আমাদের স্পোর্টস মিনিস্টার, তারা বলছে নতুন খেলার মাঠ তৈরি করবে, অথচ এক্সিস্টিং খেলার মাঠে মানুষ, লোকাল পিপল ঢুকতে পারে না। তাহলে দেখেন, আমরা যে নতুন কিছু তৈরি করার ব্যাপারে আগ্রহ, তাহলে বর্তমান যেই জিনিসগুলো আছে সেটা রক্ষা করেন। বর্তমান প্ল্যানে ঢাকা শহরে যত জলাশয় আছে সেটা রক্ষা করার জন্য আপনি ড্রাইভ দেন, এবং বিগত সময় কেন কীভাবে ধ্বংস হলো সেটার জন্য একটা আপনি তদন্ত তৈরি করে বের করেন কারা দোষী। তাহলেই তো আপনি বের হবে যে আমরা কিভাবে ভুলগুলো করেছি, সেই ভুলের রিপিটেশন না করলে আমরা ভালো থাকবো। তাহলে এই যে সহজ কাজগুলো, এই কাজগুলো করার জন্য যে দেশপ্রেম,
সেই দেশপ্রেমের সবচেয়ে বড় অভাব, এটাকে চ্যালেঞ্জিং উপায়ে নিয়ে গেছে। আমাদের 3 ভাগের 2 ভাগ এমপি হচ্ছে এখন ব্যবসায়ী। আপনি ব্যবসায়ীরা ব্যবসা ছাড়া আর কিছু বুঝে বলে বাংলাদেশের যে আমরা গত কয়েক বছর এমপিদের যে পারফরমেন্স, এটা দেখছি তারা শুধু ব্যবসাটাই বোঝে। তারা ওই যে তাদের এমপিটা হচ্ছে তাদের একটা কাভার, ওই কাভার দিয়ে তারা কী করে তাদের নিজেদের ব্যবসাকে হালাল করার জন্য তারা সেখানে যায়। এই চক্র থেকে বাংলাদেশকে বেরোতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর অরুপ্রতন চৌধুরীর কাছে শুনবো। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। ডক্টর অরুপ্রতন চৌধুরী যদি কিছু যুক্ত করেন। না, উনি তো সুন্দরভাবে বললেন। আমাদের সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি সাহেব বাবুনগর বিশারদ, তিনিও তো সুন্দরভাবে বললেন। তা আমরা আসলে আমাদের বিবেকের কাছে এখন দংশিত হচ্ছে যে আমরা নিজেরা কতখানি দায়ী। সেই সাথে আমাদের যে নগরায়ণ ব্যবস্থা, সেইটার যে পুরাণকালে সেই ধারাবাহিকতা ধরে আমরা এখনো চলছি, সেটাকে আধুনিকরণ করার জন্য আমাদের চেষ্টাটা আমরা যেন আবার করতে পারি, সেটার ব্যাপারে আমরা যেন একটু অবশ্যই দৃঢ়ভাবে একটা প্রত্যয় নিতে পারি। কারণ এখন তো বর্তমান সরকার সবকিছু নতুন ভাবে চেষ্টা করছেন, সুতরাং এটা তাদের পক্ষে সম্ভব। তো আমি 2টা জিনিস এখানে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে, একটি হচ্ছে যে আমরা যদি এটা স্থায়ীভাবে একটা সমাধান চাই, তাহলে কিন্তু আমাদের কয়েকটা দিকে আমাদের একটু মনোনিবেশ করতে হবে। 1 নম্বর হচ্ছে নদী ও খাল খনন ও উদ্ধার করতে হবে, যেগুলো আমাদের অলরেডি আমাদের খাল এবং জলাশয়গুলো অবৈধ দখল মুক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যেটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। ড্রেন বা নর্দমাগুলো বড় এবং আধুনিকরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকরণ করতে হবে। এই যে আমরা বর্জ্যগুলা নিয়ে যাচ্ছে যে, সেগুলা কিন্তু এখনো আধুনিকরণ হয়নি। আর 4 নম্বর হচ্ছে স্পঞ্জ সিটি, যেটাকে আমরা বলি যে এই যে আমাদের শহরাঞ্চলে কংক্রিটের পরিমাণ কমিয়ে বেশি করে ঘাস, গাছপালা, পার্ক তৈরি করতে হবে। আর সবশেষে যেটা আমি বলবো যে পাম্পিং স্টেশনে কার্যকারিতা বাড়াতে হবে, যেটা হচ্ছে নিচু এলাকাগুলো থেকে পানি সেচে নদীতে ফেলার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার পাম্পিং স্টেশন সার্বক্ষণিক সচল রাখতে হবে। কারণ এখন তো আমাদের এই প্রবলেমটা চলতেই থাকবে। তো এগুলো যদি আমরা না করতে পারি, আমরা কিন্তু আমাদের সামনে আরো বেশি খারাপ দিন আমাদের জন্য অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু একটি বিষয় বলবো যে জলাবদ্ধতার যে সমস্যা, সেটি কেবলমাত্র নির্দিষ্ট 2-1টি কারণের জন্য নয়, সেটি প্রতি বছরই আমাদের আসবে এবং এটি দীর্ঘদিনের সমস্যা। এবং এই সমস্যা তৈরি হয়েছে, যেটি আলোচকরা বলছেন, এখানে সুশাসনের অভাব আছে, অপরিকল্পিত নগরায়ন আছে এবং সম্মিলিত দায় আছে, নাগরিকদের জনসচেতনতারও বিষয় আছে। সেই সব বিষয়গুলো আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।